আমাদের প্রত্যেকটি মানুষের সংসারের কাজকর্ম একই রকম থাকলে সংসারের কাজকর্মগুলো করার ধরন কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা হয়। তার কারণ প্রত্যেকটা সংসারের মানুষের চাহিদা কিন্তু সমান হয় না। যদিও সংসারের কাজগুলো একরকম হয়, তবুও এক একজনের টাইম টেবিল কিন্তু এক এক রকম হয়। এই যেমন এক্সাম্পল যদি আমি বলতে চাই, তাহলে এমন কিছু সংসার আছে যারা ভোরবেলা ঘুম থেকে উঠেই ভাত রান্না বসিয়ে দেয়। আবার কিছু কিছু সংসার আছে তাদের সকালে ভাত খাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না, একবারে দুপুরে রান্না করে। আবার এমনও কেউ আছে দুপুরে রান্না করে রাতে খায়। আবার অনেকে আছে সকালে রান্না করে সকাল দুপুর চালায়, আবার রাতে রান্না করে। আবার অনেকেই আছে 3 বেলা গরম গরম খায়। ওই যে বললাম, প্রত্যেকটা মানুষের বাড়ির চাহিদা অনুসারে কিন্তু কাজগুলো হয়ে থাকে। আর আমি কিভাবে আমার সংসারের কাজগুলো পাশাপাশি সংসারের কাজকর্ম করতে করতে 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টা সময় হাতে নিয়ে ঘর, রান্নাঘর সম্পূর্ণ পয় পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখি, আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো, অনেক সুস্থ। আমরাও বেশ ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সকালে দেখতে পেলে অনেক বাসন। তো কালকে আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো হয়েছিল, আর বিশেষ কিছু কারণে আমি কিন্তু 2 দিন ধরে তোমাদের ভিডিও দিতে পারিনি। শরীরটাও খুব একটা সাথ দিচ্ছিল না, খুব একটা ভালো লাগছিল না। আর তার সঙ্গে কিন্তু সংসারে অনেক ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছিলাম। এই কারণে কিন্তু 2 দিন একদমই ভিডিও করতে পারিনি। আর যদিও ভিডিওটা করা সম্ভব হতো, তবে আমাদের এখানে তোমরা সবাই জানো যে সারাদিন পাহাড়লুম চলে। তো সেক্ষেত্রে কিন্তু রাত ছাড়া আমি ভয়েস দিতে পারি না। তো এই রাত্রেবেলা ভয়েস দেওয়া আমি দিতে পারিনি বলেই কিন্তু 2 দিন ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক, আমার সমস্যার সমাধান অনেকটাই হয়ে গেছে, বা হয়ে গেছেই বলতে পারো। তো আবারও নতুন করে প্রত্যেকদিন ভিডিও ঠিকঠাক টাইমে চলে আসবে। তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে ওই যে ঠাকুরের বাসনগুলো কালকে মেজে ধুয়েছিলাম, তো সেইগুলোই সকালবেলা ওই জানালার কাছে উপর করে তুললাম। তার কারণ এইভাবে যদি বাসনপত্র রাখা হয় একটু রোদ্দুরে শুকিয়ে, তাহলে বাসনে না জং পড়ে না। কারণ এখনকার দিনে অনেক স্টিলের বাসন আছে যেগুলো অনেক সময় জং পড়ে যায়। তো এইভাবে যদি সুন্দর করে একটু রোদে শুকিয়ে বা মুছে তারপরে আবার জায়গায় গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু বাসনগুলো আর নষ্ট হয় না। কিন্তু এমনিতে যদি আমি রেখে দিই, অনেক সময় দেখা যায় জং পড়ে যায়। তো জিনিসপত্রগুলো একটুখানি যত্নশীলভাবে গুছিয়ে রাখলে কিন্তু সংসারের প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর থাকে। তারপর সকালবেলা ওই অন্বেষাকে, ওর ভাইকে, অন্বেষার বাবাকে সবাইকে একটু সেদ্ধ ভাত রান্না করে দিয়েছিলাম। রান্না করে তারপরে ভেবেছিলাম যে দুপুরের রান্নাটা মানে মাছের ঝোলটা পরে করব। তারপর ভাবলাম যে না থাক, এখনই করে দিই, তাহলে আমার অনেকটা সময়ও আর কি ওদিকে বেঁচে যাবে। কারণ এই তরকারিটা রেখে দিলে ওদিকে আবার অনেকটা লেট হয়ে যাবে। তো এনেছিল বাজার থেকে তোমার দাদাভাই কাতলা মাছ, সেই সঙ্গে এনেছিল কাঁচকলা আলু। তো কাঁচকলা আর আলু দিয়ে সুন্দর করে কাতলা মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি তারপরে চলে এসেছি ঘরের অন্যান্য কাজকর্মগুলো করতে। কারণ ঘরের বাইরের কাজগুলো হয়েছে, বাসি কাজগুলো, তবে ঘরের ভেতরের কাজ কিন্তু আমার এখনো হয়েছিল না। আর তোমরা দেখলে যে মাছের ঝোলটা কালারটা একটু কেমন হয়েছে, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তবে কালারটা যেমনই হোক না কেন, আমাদের মাছের ঝোলটা কিন্তু খেতে আজকে সেই টেস্টি হয়েছিল। তো যাই হোক, প্রথমে এসে দেখো ওই ঘরের বিছানাটা কিন্তু তুলে নিচ্ছি। আসলে ওই যে প্রথমেই তোমাদের বললাম, একটু বুদ্ধি করে কিন্তু 1 ঘন্টার সময় হাতে নিয়ে এনাফ। কাজ করলে কিন্তু ঘর দুয়ারও পরিষ্কার হয়ে যায়, আর 1 ঘন্টা হাতে নিলে কিন্তু রান্নাঘরটাও ঝাঁচকচকে হয়ে যায়। মাছের ঝোলটা বসিয়ে ধুয়ে এসে আবার টুকটুক করে কিন্তু সমস্ত কাজে হাত লাগিয়েছি। এদিকে যদি আমি মাছের ঝোলটা বসিয়ে যদি গ্যাসের সামনে বসেই থাকতাম বা ফোন দেখতাম বা অন্য কিছু করতাম, তাহলে কিন্তু আমার এই বিছানা তোলার কাজটা একদমই এগোতো না। মাছের ঝোলটা বসিয়ে যতক্ষণে ফুটছে ততক্ষণে কিন্তু এই কাজগুলো আমার কমপ্লিট হয়ে যায়। আর এভাবেই কিন্তু বুদ্ধি করে সংসারের কাজের মাঝখানে অন্যান্য যে ঘর দুয়ার পরিষ্কারের কাজগুলো আমাদের করে নিতে হয়। সেই সঙ্গে বাজার থেকে তোমার দাদা ভাই কিন্তু লাল শাকও এনেছিল। আর আমি কিন্তু বিছানাটা তুলে লাল শাকটাকেও ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ততক্ষণে কিন্তু দেখো আমার মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে যখন কিন্তু ঝোলটা দিয়েছিলাম তখন যতটা ফ্যাকাশে লাগছিল, এখন কিন্তু ততটাও লাগছে না। তো যাই হোক, কাঁচকলা আলু দিয়ে দেখো কাতলা মাছের ঝোলটা করেছি। ওই যে বললাম, দেখতে সুন্দর না হলে কি হবে, তার কিন্তু
কিন্তু ভেতরে একদম গুনাগুনে ভরপুর। ঠিক আছে, তো মাছের ঝোলটা দেখতে ভালো হয়নি, কিন্তু খেতে দারুণ ভালো হয়েছিল। আর এখন দেখো রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করে নেব ওই লাল শাকটা। আর লাল শাক কিন্তু আমাদের এইটুকু আনেনি, লাল শাক কিন্তু অনেকটা এনেছিল। এবার চিন্তা করে দেখলাম একবারের খাওয়া, আমি মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নেবো, অন্বেষা আর অন্বেষার বাবাই কিন্তু শাকটা খাবে, আর ওর ভাইও কিন্তু অতটাও খাবে না। তো এই কারণে ভাবলাম শুধু শুধু এতটা শাক রান্না করে ফেলে ছুড়ে না খাইয়ে না খেয়ে আমি যদি এরকম অল্প একটুখানি রান্না করি, আবার অল্প একটু কালকের জন্য রেখে দিই, সেক্ষেত্রে কালকে একটা পদও বেড়ে যাবে আর আমার কিন্তু জিনিসটাও অপচয় হবে না। আর এটা ভেবেই কিন্তু আমি অর্ধেকটা শাক ফ্রিজের মধ্যে তুলে রেখেছি। কালকে বললাম এই যে একটা পদ কিন্তু আমার এই শাকের থেকেই হয়ে যাবে। তো যাই হোক, এখন দেখো শাকটা বসিয়ে ঢাকা দিয়ে ধুয়ে একদম গ্যাসটাকে সিন করে দিয়ে এসেছি। শাকের থেকে কিন্তু জল উঠে একা একাই কিন্তু সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে। ওই মাঝে মাঝে 2-1 বার নাড়া দিয়ে আসলেই ব্যাস যথেষ্ট। কারণ শাকে তো আমি কোনো মশলা অ্যাড করবো না বা অন্যান্য কিছু করব না বা ঝোল দেবো, এরকমও কিন্তু কোনো ঝামেলা নেই। তো শাকটা বসিয়ে এখন কিন্তু চলে এসেছি ঘর দুয়ার পরিষ্কারের কাজে। আর প্রত্যেক দিন যদি আমরা একটুখানি হালকা হাতে এভাবে ঘরের প্রত্যেকটা ফার্নিচারকে একটু ক্লিনিং ডাস্টিং করি, তাহলে দেখবে আমাদের ওই মাঝে মাঝে এই যে ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা, এটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। আর এভাবে যদি প্রত্যেক দিন একটু একটু করে প্রত্যেকটা আসবাবপত্রের ওপরে যে ধুলার আস্তরণটা পড়ে ওটা যদি মুছে দেওয়া যায়, তাহলে দেখবে ওই ডিপ ক্লিনিংয়ের সময় না আমাদের অতটাও কষ্ট হয় না। তো এই কারণে আমি চেষ্টা করি প্রত্যেক দিনই প্রত্যেকটা ফার্নিচারের ওপরে ওপরে যে ধুলোবালিগুলো পড়ে মুছে টুছে পরিষ্কার করে একদম সাফ সুতরা করে রাখার চেষ্টা করি। রান্নাঘরে জায়গাটা খুব কম থাকায় ফ্রিজটাকে এই ঘরে নিয়ে এসেছি, কারণ ভীষণই অসুবিধা হতো আমার রান্নাবান্না ওইখানটা আর কি করতে, কারণ একদমই ছোট্ট তো রান্নাঘরটা, একদম অন্ধকার অন্ধকার টাইপসের হয়ে থাকতো। আর এই কারণে আমি ফ্রিজটা নিয়ে এসেছি। রান্নাঘরটা অনেকটা খোলামেলা হয়ে গেছে, তবে ইচ্ছে আছে ওপরের ঘরটা কমপ্লিট হলে তখন আবার ওই অগোছালো এলোমেলো করে কোন ঘরে কোনটা রাখলে ভালো হবে তখন কিন্তু সঠিকভাবে রাখা হবে। তবে এখন যতটুকু আছে, যেটুকুই আছে সেটুকুই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে রাখি। ঘরের ক্লিনিং ডাস্টিংয়ের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমি ঘরটাকেও মুছে নিচ্ছি। আর প্রত্যেক দিন এভাবে একটু সার্ফের জল করে যদি ঘর মোছা যায়, তাহলে ঘরের মেঝেটাও সুন্দর পরিষ্কার থাকে, আর আঠা বা নোংরা এরকম জাতীয় কিছু থাকে না, ঘরটাও পরিষ্কার হয়, আর মোছার ক্ষেত্রেও কিন্তু আমার ভীষণ পরিমাণে সুবিধা হয়। আসলে সংসার করতে গেলে যে শুধু অনেক অনেক টাকা পয়সা বা অনেক কিছুর প্রয়োজন বা দামি আসবাবপত্রের প্রয়োজন, এমনটা কিন্তু কিছু নয়। সংসার করতে গেলে কিন্তু আমাদের যথেষ্ট বুদ্ধিরও প্রয়োজন, আর বুদ্ধি না থাকলে কিন্তু আমাদের সংসারের কাজগুলোকে গুছিয়ে করা কিছুতেই সম্ভব নয়। আর অল্প সময়ের মধ্যে সেটা তো কখনোই সম্ভব নয়। শুধুমাত্র বুদ্ধির দ্বারাই কিন্তু সংসারের কাজগুলোকে একদম অল্প সময়ের মধ্যে গুছিয়ে পরিপাটিভাবে করে ফেলা যায়। এই যেমন দেখো, একটা তরকারি বসিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, শাকটা কেটে নিয়েছিলাম, আর শাক ভাজাটা বসিয়ে দিয়ে কিন্তু আমি দেখো পুরো ঘরটাই পরিষ্কার করে ফেললাম, সার্ফ দিয়ে ঘরটাও মুছে ফেললাম। আর এখন যে রোদ্দুরের তাপ, ঘরে ফ্যানও চালিয়ে দিয়েছি, আর ওই রোদ্দুরের তাপে তাপে কিন্তু ঘরটা খুব সুন্দরভাবে টান টান করে শুকিয়ে গিয়েছিল। আর এদিকে দেখো আমার শাকটাও কিন্তু একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি বলতে আজকের শাকটা তেল ঝাল সব কিছুতে একদম পরিপাটি হয়েছিল, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল, দারুণ ভালো হয়েছিল। তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট, তার কারণ খাবোই আমরা আর একবার দুপুরবেলা, সেক্ষেত্রে মাছের ঝোল আর শাক ভাজা দুটো দিয়েই কিন্তু আমাদের খাবারটা কমপ্লিট হয়ে যাবে। আর রাত্রেবেলা তো আজকে তেমন রান্নাবান্না নেই, তার কারণ হচ্ছে বাবুর আছে আজকে শিক্ষক দিবসে, যে টিচার্স ডেতে ম্যামের বাড়িতে খাওয়া দাওয়া, ওখানেই চলে যাবে। আর শুধু বাবু না, সঙ্গে কিন্তু আমার মেয়েও যাবে। পড়ে থাকবো আমরা দুই বুড়ো বুড়ি, তো আমরা দুটো রুটি বানিয়ে কিন্তু রাত্রেবেলা খেয়ে নেব। আর আজকে যেহেতু গ্রহণ লাগবে, তোমরা সবাই সাবধান, যদিও এই বার্তাটা পরের দিন যাবে। আর এখন ইন্টারনেটের যুগ, ফোনে তো পুরোটাই ছড়িয়ে গেছে, তো সবাই কিন্তু টাইমের আগে খাওয়া দাওয়া করে নিও। আর সবাই কিন্তু যতটা চেষ্টা করবে গ্রহণ লাগার পর বাইরে যেন একদমই না বেরোনোর। যেভাবে আমাদের সতর্কবার্তা, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা ফোন করলেই সমস্ত কিছু জানতে পারি, বুঝতে পারি। তো এখন তো আমাদের আর তেমন অজানা কিছুই নেই। তো যাই হোক, পুরো সতর্কবার্তা আমরা ফোনে পেয়েও গেছি, তো সেইভাবে সবাই আমরা একটু সাবধানে চলবো ব্যাস। আর খাবারটা যেরকম টাইমের আগে খেতে বলেছে, আমরা কিন্তু ঠিক
তেমনভাবেই খেয়ে নেব। রান্নাবান্না কমপ্লিট, এখন কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করার পালা। কারণ রান্না করতে কিন্তু আমাদের বেশি টাইম লাগে না, ওই 1.5 থেকে 2 ঘন্টা হলেই কিন্তু এনাফ। তবে তারপরে যে রান্নাঘরের কাজগুলো পড়ে থাকে সেটা করতেই কিন্তু বেশি কষ্টকর, আর সেটাতেই কিন্তু বেশি খাটনি। তবে একটা জিনিস কিন্তু বাস্তব, এটা আমাদের মানতেই হবে, যে রান্না করে, যে রাঁধুনি, তারই কিন্তু নাম হয়। যে কেটে বেছে এগিয়ে রান্নার পরে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে, তার কিন্তু কোনো অংশে নাম হয় না। তবে রান্না করার থেকে কেটে বেটে গুছিয়ে দেওয়া এবং তারপরে রান্নাঘর পরিষ্কার সাফসুথরা করা, ওটা কিন্তু বেশি খাটনির। তবে নামটা কার হয়? রাঁধুনির নাম হয়। তো যাই হোক, আমি তো এখানে নিজেই রাঁধুনি, নিজেই মেয়ের, নিজেই সব, নিজের সংসারে কিন্তু A to Z আমিই সব। দেখো, তোমাদের সঙ্গে গল্পে গল্পে কিন্তু রান্নাঘরটা চকচকে ঝকঝকে করে পরিষ্কার করে সমস্ত কিছু ধুয়ে মেজে ঘষে গ্যাসটাকেও ভালোভাবে পরিষ্কার করে টপ কাউন্টারগুলোকে পরিষ্কার করে সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি। আমাদের বেডরুমটা যতটা শখের, রান্নাঘরটা কিন্তু তার থেকেও বেশি শখের। তার কারণ বেডরুমে আমরা যতটা না সময় কাটাই, রান্নাঘরে কিন্তু তার 3 ভাগও বেশি সময় কিন্তু আমরা কাটিয়ে ফেলি রান্নাঘরেই। আর এই রান্নাঘরটাই কিন্তু আমাদের সব থেকে প্রিয় জায়গা। আর বলা যেতে পারে এত বড় বাড়ির মধ্যেই রান্নাঘরটাই মানে আমাদের মতো গৃহবধূদের কাছে আসল ঘর। তো যাই হোক, রান্নাবান্নার কাজ, রান্নাঘর পরিষ্কারের কাজ কিন্তু কমপ্লিট। আর বেশ কিছুদিন ধরে ভাবছি কি ছাদটা ঝাড় দেবো। ছাদে এত পরিমাণ পাতা পড়ে নোংরা হয়ে আছে, আর এত রোদ উঠেছে কি বলবো বন্ধুরা, ভয়ই লাগছিল যে ছাদটা আমি কি করে ঝাড় দেবো। তো যাই হোক, মাথার মধ্যে একটা কিন্তু নাইটি পেঁচিয়ে বেশ সুন্দর করে কিন্তু আমি ছাদটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই পাতাগুলোকে এক জায়গায় গুছিয়ে রাখলাম। এই পাতাগুলোকে কিন্তু এখন আমি ভাবলাম, প্রথমে ভেবেছিলাম যে নিচে ফেলে দেবো, তারপর চিন্তা করলাম নিচে ফেলে দিলে আমার সেই ডবল খাটনি, আবার নিচে গিয়ে পাতাগুলোকে পরিষ্কার করতে হবে। তাই আমি কি করলাম, এখানেই আমি পাতাগুলোকে জ্বালিয়ে দিলাম। দিয়ে তারপরে কিন্তু এই জায়গাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে স্নান পুজো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একটুখানি বিশ্রাম করার জন্য শুয়েছিলাম। তারপরে উঠে মেশিন চালাচ্ছিলাম, হঠাৎ বাইরের দিকে তাকিয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে। আর সকালবেলা ওই দুপুরবেলা আমি গাছের পাতা ঝাড় দিতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম যে গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে, এত ঠাটা পোড়া রোদ উঠেছে। আর এই 2 মাস তো খুব বৃষ্টি গেল, 2 মাস কিন্তু গাছে জল দেওয়ার কোনো ঝামেলাই ছিল না। তো আজকে গাছের গোড়াগুলো দেখে এত কষ্ট হচ্ছিল, তো সন্ধ্যাবেলা আমি তাড়াতাড়ি করে এসে গাছের গোড়াগুলোতে সুন্দর করে প্রত্যেকটা গাছের গোড়াতে কিন্তু জল দিয়ে দিলাম। আসলে পরিশ্রম করলে যেমন ফল পাওয়া যায়, তেমনি কিন্তু গাছের যত্ন না করলে ফুল পাওয়া যায় না। গাছগুলো মোটামুটি বেশ ভালোই ফুল দিচ্ছে, মানে যতটুকু দিচ্ছে আমি এতেই খুশি আর কি। তারপরে যে জামা কাপড়গুলো মেলা হয়েছিল সেগুলো তুলে সন্ধ্যাবাতিটাও দিয়ে নিয়েছিলাম। আর এখন সন্ধ্যাবেলা গরম গরম আদা চা, সঙ্গে ছিল একটু চিড়ে ভাজা, আর তার সঙ্গে ডালমুট। চলো সন্ধ্যের টিফিন করতে করতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি কোনো নতুন বন্ধু, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন টাটা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।